সতর্কতা মেনে চালু হলো অনেক কিছুই, খুলছে 18 মন্ত্রণালয় বিভাগ। সীমিত আকারে গার্মেন্টস চালু, আংশিক উৎপাদনের রাষ্ট্রায়ত্ত পাটকল। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 2 লাখ ছাড়ালো, প্রথম লাখে সময় লেগেছে 90 দিন, পরের লাখ মাত্র 15 দিনে। প্রতিষেধক আবিষ্কারের নানা চেষ্টা। প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ কার্যকর ভূমিকা রাখতে পারে, বেশি পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। রমজানে অচেনা পুরান ঢাকা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ইফতারের টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। লকডাউনের ধাক্কা লাগতে পারে রাজশাহীর আমের বাগানে, 1000 কোটি টাকার পণ্য নিয়ে লোকসানের শঙ্কায় চাষিরা। এবং ফিফার 150 মিলিয়ন ইউএস ডলারের আর্থিক প্রণোদনা ঘোষণা, নিলামে উঠছে আলফাজ মুন্নার জার্সি আর শুটার আসিফের স্বর্ণপদক। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যেই আজ বেশ কিছু অফিস কারখানা খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে 18 মন্ত্রণালয় ও বিভাগে আজ থেকে কাজ শুরু হচ্ছে বলে এর আগে এক প্রজ্ঞাপনে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে সীমিত আকারে আজ থেকে গার্মেন্টস কারখানাও খুলছে। বিজিএমই এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার বাইরে থেকে শ্রমিক যাতে না আসে সেটি খেয়াল রেখে যেসব প্রতিষ্ঠানের রপ্তানি আদেশ আছে তারা স্বল্প পরিসরে আজ থেকে চালু করতে পারবে। এদিকে খাদ্য বিভাগের বস্তার সংকট কাটাতে আজ ভোর 6টা থেকে খুলনার 8টি পাটকলের সীমিত আকারে উৎপাদন শুরু হয়েছে। বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন সহকর্মী তানজির মেহেদি। তানজির, স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে 18 মন্ত্রণালয় বিভাগ ফের চালু হওয়ার কথা। ঠিক কোন কোন মন্ত্রণালয় চালু হবে আর ঠিক কি কি কার্যক্রম চলবে, এছাড়া এই বিষয়ে আর কি কি উল্লেখযোগ্য তথ্য আপনার কাছে রয়েছে? আসিফ, আসলে গত 25 এপ্রিল পর্যন্ত সরকারের একটি সাধারণ ছুটির ঘোষণা ছিল, কিন্তু সেই ছুটিটি আসলে করোনা ভাইরাসের যে প্রকোপ, সেই প্রকোপকে ঠেকানোর জন্য সেটি কিন্তু আরো এক দফা বাড়িয়ে আসলে 5 মে পর্যন্ত করা হয়েছে। এবং গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি আসলে যে নিশ্চিতভাবে যে 5 মে পর্যন্ত ছুটি ঘোষণা, সেই সিদ্ধান্তটি কিন্তু সরকার জানিয়েছে। পাশাপাশি একই দিনে কিন্তু আরেকটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়, যে চিঠিতে আসলে পরিষ্কারভাবে বলা আছে যে সাধারণ ছুটি চলাকালীন সময়ে ঢাকা সহ সকল বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে নিম্নবর্ণিত কিছু মন্ত্রণালয় এবং বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে এবং এর জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অর্থাৎ এই 18টি মন্ত্রণালয় এবং বিভাগ কিন্তু উপজেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত খোলা থাকবে এবং সকল মন্ত্রণালয়কে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েও বিষয়টা অবহিত করা হয়েছে। এবং যেহেতু সরকারের কাজ আসলে বহুবিধ, নানা ধরনের কাজ সরকারকে করতে হয় দেশ এবং জাতির স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, তো সেই ক্ষেত্রে আসলে কোনো কোনো মন্ত্রণালয় যদি মনে করে যে তাদের এই অফিসটি খোলা রাখা প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু মন্ত্রণালয়গুলো তার বিভাগ কিংবা তার দপ্তর বা
তার অধিদপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু এটি খোলা রাখার সেই সুযোগটি আছে, এবং সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার একটি পরামর্শ দেওয়া হয়েছে, যেহেতু করোনা একটি ছোঁয়াচে রোগ এবং এই ছোঁয়াচে রোগ থেকে আসলে দেশবাসীকে রক্ষা করার জন্যই কিন্তু দেশ জুড়ে সাধারণ ছুটি চলছে। কিন্তু নানান বাস্তবতায় সাধারণ মানুষের জরুরি সেবাগুলো যাতে নিশ্চিত করা যায়, সেজন্যই কিন্তু এই সাধারণ ছুটির মধ্যেও সীমিত পরিসরে অফিস খোলা রাখার এই সিদ্ধান্তটি সরকার নিয়েছে, এবং সেই ক্ষেত্রে যারা অফিসে কাজ করবেন তারা যেন কোনোভাবে সংক্রমিত না হন এবং তাদের মাধ্যমে যাতে কোনো মানুষ সংক্রমিত না হয়, সেজন্য কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বলা হচ্ছে। এবং এছাড়াও আমরা গতকাল দেখেছি আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু এক ধরনের আবেদন এসেছে সরকারের প্রতি, যেন ব্যাংকগুলো খোলা রাখা হয় এবং পাশাপাশি রপ্তানিমুখী যে বাণিজ্য, সেই বাণিজ্যের ক্ষেত্রে যাতে তারা তাদের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো রয়েছে, বিশেষত চীন, কম্বোডিয়া, ভারত, এই দেশগুলোর সঙ্গে যেন তারা প্রতিযোগিতার বাজারে যেন টিকে থাকতে পারে। ফলে তারা এই রপ্তানিমুখী বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেগুলোর সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু বাংলাদেশও যেন একই পথে হাঁটে, সে আবেদনটি কিন্তু সরকারের কাছে জানিয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে প্রধানতম বাণিজ্যিক এলাকা হিসেবে বাংলাদেশে যেগুলোকে চিহ্নিত করা হয়, অর্থাৎ ঢাকার মতিঝিল এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ, আগ্রাবাদ, এইসব জায়গাগুলো কিন্তু তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে, এবং এই ব্যাংকগুলোতে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যাতে লেনদেন হয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক বলেছে। এছাড়া বন্দর যে এখানে তানজির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টেলিফোনে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তানজির মেহেদি। শুনছিলেন 18টি মন্ত্রণালয় ও বিভাগ আজ থেকে ফের চালু হচ্ছে এবং সরকারের আরও কিছু দপ্তর চালু হবে। যেমন খাদ্য বিভাগের বস্তার সংকট কাটাতে আজ ভোর 6টা থেকে খুলনার 8টি পাটকল আংশিক চালু হয়েছে। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, 8টি পাটকল উৎপাদনে গেছে, স্বাস্থ্যবিধি কতটা মানছেন শ্রমিকরা? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, সরকারের খাদ্য বিভাগে এই পাটের যে ব্যাগ অর্থাৎ বস্তার যে সংকট দেখা দিয়েছে, সেই সংকট উত্তরণের জন্যই মূলত খুলনার 8টি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। অনেক শ্রমিক দেশের বাড়ি চলে গেছেন, যারা এইখানে আছেন এখন কোয়ার্টারে, সেই শ্রমিকদেরকে এই তাৎক্ষণিকভাবে তাদেরকে পাটকলগুলোতে এনে এই আজকে পাটকলটা চালু করা হয়েছে। আমরা এখন আছি প্লাটিনাম জুবলি জুট মিলস প্রধান ফটকে। আমি যদি একটু দেখাই, দেখবেন যে এখানে তারা তাৎক্ষণিকভাবে এই পাইপলাইন দিয়ে এখানে হাত ধোয়া এবং সাথে সাবান রাখা হয়েছে। প্রত্যেক শ্রমিক এখানে হাত ধুয়ে, সাবান দিয়ে হাত মুখ ধুয়ে, পা ধুয়ে তারপরে এই ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করছে। আপনি জানেন যে খুলনার যে সরকারি পাটকলগুলো আছে, সেই পাটকলগুলোতে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করে। তারা কিন্তু গত 25 তারিখ থেকে অর্থাৎ 26 তারিখ থেকে তারা বেকার হয়ে গিয়েছিলেন। তার এই পাটকল চালুর মধ্য দিয়ে শ্রমিকদের মধ্যে যতটা উৎসাহ না, ততটা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে কাজ করছে। আমি অনেক শ্রমিকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা আতঙ্কিত এই কারণে যেহেতু এই করোনায় যেটি দেখা যায় না, তারপরে তারা যে প্রতিষেধক যেগুলো আছে, সামাজিক দূরত্ব এবং যে অন্যান্য যে স্বাস্থ্যবিধি আছে, সেইগুলো প্রতিপালন করেই তারা ফ্যাক্টরির মধ্যে যাচ্ছে। এবং শ্রমিক যারা আছেন, সেই শ্রমিকদেরকে, যারা শ্রমিক নেতা আছেন, তারাও কিন্তু শ্রমিকদেরকে এই ব্যাপারে সচেতন করেছেন, কর্মকর্তারাও তাদেরকে সচেতন করেছেন। সব মিলে বলা যায় যে শ্রমিক শিল্পাঞ্চল অর্থাৎ খুলনার যে খালিশপুর শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল আবার কর্মমুখর হয়ে উঠেছে। সেটি সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শামসুজ্জামান শাহিন যুক্ত ছিলেন খুলনা থেকে। এদিকে রপ্তানিমুখী খাতকে সচল করতে আজ থেকে সীমিত আকারে চালু হচ্ছে গার্মেন্টস কারখানা। তবে বিজিএমই এর পক্ষ থেকে বলা হয়েছে কারখানার আশপাশের শ্রমিকদেরই কেবল কাজে ডাকা যাবে। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী
নাজমুল হুদা। নাজমুল, একটু জানতে চাই স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? এছাড়া বলা হচ্ছে যে শুধুমাত্র আশপাশে যেসব শ্রমিক অবস্থান করছেন তাদের দিয়ে এই কারখানায় কাজ করানো হবে। এই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে? ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিক কাজে যোগ দিচ্ছেন কিনা? মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরে। আপনারা জানেন যে সাভার এবং আশুলিয়ায় যেসব পোশাক কারখানা রয়েছে সীমিত আকারে কিন্তু খোলা হয়েছে এবং যাদের জরুরি শিপমেন্ট রয়েছে এবং অনেকেরই অর্ডার রয়েছে সেই সব বড় বড় ফ্যাক্টরিগুলিতে যাদের কাজ রয়েছে তারা কিন্তু কাজ করার জন্য এর আগের থেকেই এই জরুরি অবস্থার মধ্যেই কিন্তু তারা কাজ করেছে। আর আজকে কালকে ঘোষণা পাওয়ার বিজিএমের ঘোষণা পাওয়ার পরপরই কিন্তু অনেক কারখানায় কিন্তু আজকে খুলে দিয়েছে এবং তাদের জরুরি যে শিপমেন্ট রয়েছে সেগুলি কিন্তু কাজ করছে। এবং আমি এখন যে ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দেখছেন যে তাদের কিন্তু বেতন দেওয়া হয় না এবং আজকে তাদের ফ্যাক্টরি খোলার কথা ছিল, ফ্যাক্টরিও খোলে না এবং বেতন দেওয়ার কথা ছিল বলে আগের থেকেই ঘোষণা দিয়েছিল। তারা কিন্তু সেই ফ্যাক্টরির সামনে কর্মস্থলে যে জায়গাটায় তিনি দাঁড়িয়ে আছেন সেই জায়গা কিন্তু তারা তাদের অপেক্ষা করছে এবং যে অডিও বন্ধ হয়ে গেছে। সামাজিক দূরত্ব কিন্তু তারা যারা রয়েছে তারা কিন্তু আপনার দেখছেন যে সামাজিক দূরত্ব না মেনে কিন্তু তারা সেখানে অপেক্ষা করছে এবং সেই জায়গাটা আপনি খেয়াল করছেন যে তারা অপেক্ষায় করছে এবং তারা করছে এবং সেই জায়গাটা আপনি খেয়াল করছেন যে তারা অপেক্ষায় করছে এবং তারা কিন্তু দেখছেন যে যেই অবস্থানে রয়েছে তারা একে অপরের সঙ্গে এবং করোনার যে ভয়াবহতা তাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা নেই, যার ফলেই কিন্তু এই শ্রমিকগুলি আপনারা দেখছেন যে একে অপরের সঙ্গে মিশে আছে এবং তিল পরিমাণ জায়গা তাদের মধ্যে নাই। একটু কথা বলতে চাই, কেন আপনারা সামাজিক দূরত্ব মানছেন না, কি কারণে? বেতনের কারণে। বেতন তো দিচ্ছে না কিন্তু সামাজিক যে দূরত্ব সেটা তো মানছেন না। অনেক ধন্যবাদ। এই যে সামাজিক দূরত্ব কেন মানছেন না আপনারা? স্যার মানবো কেমনে স্যার? আমরা যে রানিং মাসে ডিউটি করছি প্রতিটা কোম্পানি স্যালারি দিয়ে দিয়েছে, মাসে স্যালারি দিয়ে দিয়েছে, আবার এই মাস শেষ হইতেছে, এই মাসের স্যালারিও দেবো। ঈদে যে মনে করেন ঈদ পর্যন্ত কোনো ফ্যাক্টরি নিয়োগ হবে না। এখন যদি এই ফ্যাক্টরি বন্ধ করে দেয় আমরা গত মাসের স্যালারি পাবো, ফুল মাসের স্যালারি, এই স্যালারি দেয় নাই, আবার এই মাস শেষ হইতেছে, এই মাসের স্যালারি দিতেছে না। বাসাওয়ালা আছে, বাসাওয়ালা তো বাসা ভাড়া নিব, দোকানদার। ধন্যবাদ। কেন এখানে আপনারা মানে একদম দূরত্ব মেনে চলছেন না, কি কারণে? তো মেনে কেন চলছেন না আপনারা? আমরা দূরত্ব মেনে চলছি না, আমাদের বাড়ি ভাড়া দেওয়া লাগবে, আমাদের খাওয়া লাগবে, তাহলে আমাদের বেতন দেওয়া লাগবে না। অনেক ধন্যবাদ। যেটা আসলে বলছে যে আসলে যে সামাজিক দূরত্ব সেটা কিন্তু কোনো মতেই মানছে না, যার ফলে এখানে যেসব শ্রমিকরা রয়েছে সেসব শ্রমিকরা শুধু বেতনের জন্যই অপেক্ষা করছে, যে তাদের মধ্যে যে করোনার যে ভয় বা করোনার কারণে যে মানুষ মারা যেতে পারে সে ধরনের কোনো সচেতনা নেই। এই ছিল আমার কাছে সাভারের হেমায়েতপুরের গার্মেন্টসের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আসিফ। নাজমুল, আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন সাভার থেকে। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা মহামারীতে এবার বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়ালো। গেল বছরের ডিসেম্বর থেকে বিশ্বজুড়ে এই প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা 4 মাসে 1 লাখে উন্নীত হয়েছে, কিন্তু 1 লাখ থেকে 2 লাখে পৌঁছতে সময় লেগেছে মাত্র 15 দিন। এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে মোট 29,20,000 মানুষ। আর ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো এবার যুক্তরাজ্যের মৃতের সংখ্যাও 20,000 ছাড়ালো। তবে চলতি সপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছে। আর যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 2,000 মানুষ মারা যাচ্ছেন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে 54,000-এর বেশি মানুষের। আর 24 ঘন্টায় আরও 35,000 মানুষের আক্রান্তের ঘটনায় মোট সংক্রমিত হয়েছে 9,60,000-এর বেশি মানুষ। এছাড়া ব্রাজিল, রাশিয়াতে সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে। গেল 24 ঘন্টায় দেশ দুটিতে প্রায় 6,000-এর মতো মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে। এদিকে লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে ভারতে কিছু কিছু স্থানে ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার। আর পাকিস্তানের 9 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। লকডাউন খুলে দেবার পর যুক্তরাষ্ট্রের পর এবার বিক্ষোভ শুরু করেছে জার্মানি ও পোল্যান্ড।
করোনার সফল ভ্যাকসিন তৈরিতে যুক্তরাজ্য অনেকটাই এগিয়ে গেছে বলে জানিয়েছে অনেক সংবাদ মাধ্যম। সম্প্রতি যুক্তরাজ্যের মানবদেহে চালানো পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল সাফল্য পাওয়ার সম্ভাবনা ৮০% বলে দাবি করেছে দেশটির গবেষক দল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভ্যাকসিন তৈরিতে যে কোনো দেশই সফল হোক না কেন, করোনা প্রতিরোধে পাওয়া সব টিকা, পরীক্ষা এবং ঔষধ একযোগে সব দেশকে সমানভাবে উন্মুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে এই আবশ্যকতার কথা জানান সংস্থাটির মহাসচিব। বেশি বেশি পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তকরণ বাড়লে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি আক্রান্তের প্রাথমিক পর্যায়ে কার্যকরী কিছু ঔষধ ব্যবহারের মাধ্যমে রোগীকে বাড়িতেই সুস্থ করে তোলা সম্ভব বলে অভিমত তাদের। এতে মৃত্যু হারও কমবে বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই পরীক্ষার হার সবচেয়ে কম। আর তাই নিজের অজান্তেই উপসর্গ প্রকাশ পায়নি এমন ৮০% মানুষই কোভিড-19 নিয়ে ঘুরছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশি বেশি পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ বাড়লে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার মধ্য দিয়ে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তাদেরকে যদি আইডেন্টিফাই করার পরে পজিটিভ হয় আর কিছু সিমটমস দেখা গেছে, তখন তাকে হসপিটালাইজ বা ব্রড কোয়ারেন্টাইন রুমে রাখা যায়, তাহলে বোধহয় স্প্রেডটা কমবে। ইন্ডিয়ার উদাহরণটা যদি আমরা নিয়ে আসি, যে 80%-এর মতো লোক কিন্তু সিমটম হবে যেটা মাইল্ড প্রকারের, অথবা সিমটমাকেই থাকতে পারে। পরীক্ষায় প্রমাণ হয়েছে যে করোনা ভাইরাস আছে, কিন্তু আমাদের এখানে এখনও কিন্তু অ্যাসিমটোমেটিক কোনো করোনা ভাইরাসের পেশেন্টের টেস্ট হচ্ছে না। আমাদের এখানে টেস্টটা করা হচ্ছে অলরেডি যারা সিমটম হয়েছে, একটা পর্যায়ে আগিয়ে গেছে, তখন টেস্ট করা হচ্ছে। তার ভিতরে দেখা যাবে শতকরা মাত্র 20% হয়তো হসপিটালাইজেশনের দরকার হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এখনও কোনো ওষুধ স্বীকৃতি না দিলেও হাইড্রোক্সিক্লোরোকুইন বা ফ্যাভিপিরাভি সহ বেশ কয়েকটি ওষুধ নিয়ে আশাবাদী গবেষকরা। এই ওষুধগুলো উৎপাদনে সক্ষম বাংলাদেশও। ফলে আক্রান্তের প্রাথমিক পর্যায়ে এগুলো ব্যবহারের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা এবং মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দরকার। তার একটা জ্বর হয়েছে, তাহলে জ্বরের ওষুধ দিতে হবে। কাশি হয়েছে, কাশির ওষুধ দিতে হবে। তার যদি অন্যান্য সিচুয়েশন থাকে, তার ডায়াবেটিস থাকলে সব ওষুধই দিতে হবে, এবং এগুলো কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল। এইসব ড্রাগগুলো দিলে তাড়াতাড়ি ফাইট ব্যাক করে, এটা অ্যান্টিভাইরাল ড্রাগ, তাড়াতাড়ি ফাইট ব্যাক করে ভাইরাসটাকে এক্সক্লুড করে দেয়। কিন্তু যদি অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ডেভেলপ করে যায়, আদার অর্গান ফেলিউর শুরু হয়ে যায়, তখন এইসব ড্রাগ কোনোটাই কাজ করবে না। এই মুহূর্তে চিকিৎসকদের সর্বোচ্চ সুরক্ষা ও সামাজিক সম্মান নিশ্চিতের উপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট প্রস্তুত। সংশ্লিষ্টরা আশা করছেন সপ্তাহখানেকের মধ্যেই সরকারি অনুমোদন পাবেন তারা। এরপরেই মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্ট। ঠিক এই মুহূর্তে দেশে দেশে করোনা ভাইরাস শনাক্তকরণ কিটের ব্যবহারিক এবং আর্থিক এই দুই মূল্যই যে অপরিহার্য, সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে গণস্বাস্থ্যের এই কিট উদ্ভাবন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শনিবার রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এসব বলছিলেন সংস্থাটির গবেষকরা। তারা মনে করেন শুধু বাংলাদেশই নয়, এর ফলে উপকৃত হবে সারা বিশ্ব। কিন্তু এটা বিরাট পৃথিবীর পরিবর্তন আনতে পারে। চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের হাতে এই কিট তুলে দিতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারোরই কোনো প্রতিনিধি এতে ছিল না। উপস্থিত ছিল যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির প্রতিনিধিরা। মন্ত্রী মহোদয়কেও আমরা 3 দিন আগে এই সভায় আসার জন্য অনুরোধ করেছিলাম, উত্তর পাইনি। সিডিসি আমরা ওনাদেরকে দিয়ে দেব, আর বাকিদেরকে কালকে আমরা সরকারিভাবে প্রত্যেকের যার যার অফিসে পৌঁছাবো। উদ্ভাবিত কিটটি অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এই দুটো নির্ণয়েই সক্ষম হবে বলে দাবি করেন গণস্বাস্থ্যের গবেষকরা। যদি আর্লি কেসে আসে, কোনো রোগী আসে আমাদের কাছে বা হসপিটালে যায়,
সেটি শনাক্ত করার জন্য আমরা ভাইরাসের অ্যান্টিজেনকে ডিটেক্ট করেছি, মানে ভাইরাসের একটা কম্পোনেন্ট। এবং কেউ যদি পরে আসে, যখন ভাইরাস বা ভাইরাসের অ্যান্টিজেন থাকবে না, তাহলেও তাকে ডিটেক্ট করা হবে, সেজন্য আমরা করছি অ্যান্টিবডি। এবং আমরা মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করে সমর্থ হয়েছি। সরকারের 10টি প্রতিষ্ঠানের কাছে আগামী রবিবারের মাঝেই পৌঁছে দেওয়া হবে এই কিট। সপ্তাহখানেকের মধ্যেই সরকার অনুমোদন দেবে বলে আশা করেন এই বিজ্ঞানীরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। একদিকে যেমন প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন ব্যক্তি, তেমনি করোনা সংক্রমণে প্রতিদিনই কমছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা। একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যখন আক্রান্ত হচ্ছেন, তার সহকর্মীরা কোয়ারেন্টাইনের কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। ফলে করোনার ধারাবাহিক সংক্রমণের বিপরীতে চিকিৎসা কর্মী, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী কমে যাওয়ায় ভবিষ্যতের অবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন সংখ্যা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম, যশোর, খুলনা ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়, যশোর থেকে রিপন হোসেন, খুলনা থেকে শামসুজ্জামান শাহিন এবং সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সাহেব। আমরা শুরুতেই চট্টগ্রামে যাব। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামে এ পর্যন্ত কতজন করোনা আক্রান্ত হয়েছেন? এর মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংখ্যা কতজন? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থ বলছেন। বন্দরনগরী চট্টগ্রামে এই পর্যন্ত গতকালও আমরা দেখেছি 2জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। যে পরিসংখ্যান বলছে এই পর্যন্ত 46 জন আক্রান্ত হয়েছে। কিন্তু আসিফ টিপু, আসলে সুখবর হলো যে চট্টগ্রামে প্রথম দামপাড়ার একজন যে আক্রান্ত হয়েছিল সে কিন্তু অনেকটা সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরেছে। তেমনিভাবে আরও 6 জন, সব মিলিয়ে বলা যায় 7 জন সুস্থ হয়ে কিন্তু আসলে তারা বাড়ি ফিরেছে। কিন্তু আক্রান্তের সংখ্যার কথা যদি আমরা আপনাকে জানাই, আক্রান্ত কিন্তু দিন দিন বাড়ছে। আমরা আপনাকে দেখাতে চাচ্ছি, আমি জেনারেল হাসপাতালের সামনে আছি। এই হাসপাতালে কিন্তু আসলে আগে থেকে কিন্তু আসলে অন্যান্য রোগের চিকিৎসা করা হতো, কিন্তু এই হাসপাতালকে সরকারিভাবে কিন্তু আসলে যে করোনা রোগে আক্রান্ত যারা চট্টগ্রামে তাদের চিকিৎসা করার জন্য একেবারে খুলে রেখেছেন। কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি, আইসোলেশন এর মধ্যে এই পর্যন্ত প্রায় 37 জন কিন্তু সেখানে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। তেমনিভাবে বিআইটিআইডি হাসপাতাল যেখানে সীতাকুণ্ডে আছে, সেখানেও কিন্তু আসলে যে আইসোলেশন রয়েছে সেখানেও কিন্তু ভর্তি রয়েছে। সেখানে কিন্তু আসলে যে কিটসের কোনো আমরা যতটুকু পর্যন্ত জেনেছি তা কিটসের কোনো অভাব নেই, কিন্তু আসলে অনেক কিটস আছে বলে আমরা জানতে পেরেছি। তেমনিভাবে গতকাল আসলে নতুন করে কিন্তু ভেটেরিনারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও কিন্তু আসলে পরীক্ষা শুরু হয়েছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে যে পরীক্ষা, যেখানে যে করোনার সংক্রমণ পরীক্ষা হচ্ছে, কিন্তু আসলে যে শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে, তেমনিভাবে কিন্তু রবিবারে আসলে যে আগামীকাল চট্টগ্রাম মেডিকেলও কিন্তু আসলে যে করোনা সংক্রমণের পরীক্ষা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় কিন্তু আস্তে আস্তে যেমনটা কিন্তু করোনার থাবা যেমন লাগছে, তেমনিভাবে কিন্তু আসলে যে চিকিৎসক যারা আছেন এমনকি প্রস্তুত করা হচ্ছে, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আরও বেসরকারিভাবেও কিন্তু আসলে কয়েকটি হাসপাতালকে তারা প্রস্তুত করছেন। সব মিলিয়ে বলা যায় যে কিন্তু আসলে যে যেখানে করোনায় আক্রান্ত রোগী যারা আছে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু যে সামাজিক দূরত্ব কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষকে ঘরে থাকার যে পরামর্শ রয়েছে, কিন্তু কোনো জায়গায় মানা হলেও আমরা দেখছি, আপনি অবশ্যই ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছে, স্বাভাবিক দিনের মতো পরিবহন চলাচল করছে, কিন্তু যে গণপরিবহন সেই পরিবহন কিন্তু একেবারে কিন্তু বন্ধ রয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখলাম তারা খুব একটা সতর্কতা অবস্থানে রয়েছেন, এমনকি বিভিন্ন জায়গায় তারা কিন্তু মানুষকে সতর্ক থাকার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন কল্যাণ শাহিনের কাছে। কর্মী এখানে আক্রান্ত হয়েছেন, বিশেষ করে ইপিআই যে কর্মী আছে, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, সেখানে তারা আক্রান্ত হয়েছেন। সর্বমোট 5 জন স্বাস্থ্যকর্মী এখানে, চিকিৎসক সহ 5 জন স্বাস্থ্যকর্মী এখানে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে 3 জন চিকিৎসক যারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এই 3 জন চিকিৎসককে ঢাকার মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সহকারী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদের অবস্থা অপরিবর্তিত রয়েছে, তিনি আইসিইউতে ভর্তি আছেন। আর বাকি যে 2 জন স্বাস্থ্যকর্মী আছে, সেই স্বাস্থ্যকর্মীকে তাদের স্বরাষ্ট্র উপজেলার রেখে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর পরিসংখ্যানের দিক যদি আমি একটু বলি, সেটা হলো যে খুলনা বিভাগে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছে 51 জন। তার মধ্যে 5 জন এখন হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা বাড়িতে থেকে আইসোলেশন চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মারা গেছে 2 জন। আর যদি আমি আক্রান্তের সংখ্যা বলি, তার মধ্যে সবচাইতে বেশি আছে যশোরে, 17 জন আক্রান্ত হয়েছে যশোরে। এরপরে আছে খুলনায় 8 জন, চুয়াডাঙ্গায় 7 জন। শাহিন, আপনাকে ধন্যবাদ। আমরা কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্ত পর্যন্ত শাহিনের সাথে যুক্ত হতে পারি না। আমরা পরবর্তী নিশ্চয়ই তাকে আবারও যুক্ত করার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম যে দেশে করোনার সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি আক্রান্ত হচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন, এবং তারা আক্রান্ত হওয়ার কারণে তাদের যেখানে কর্মস্থলে আছেন সেসব সহকর্মীদের কোয়ারেন্টাইনে নেওয়ার কারণে প্রতিদিনই আসলে চিকিৎসকের সংকট তৈরি হচ্ছে। আমরা যশোরে যাব, সহকর্মী রিপন হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। রিপন, আশা করছি শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, যশোরে এ পর্যন্ত কতজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ আপনাকে। যশোরে প্রথম যে রোগীটা আক্রান্ত হয়েছিল সেটি একজন স্বাস্থ্যকর্মী ছিল। তো আমি আজ সকালে সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তার যে তথ্য মতে এখন পর্যন্ত 4 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত রয়েছে এই করোনা ভাইরাসের প্রভাবে, কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। তো সব মিলে যে মানুষগুলো আক্রান্ত হয়েছে, আপনাকে যদি বলি, গতকাল পর্যন্ত ছিল 14 জন। আজকে সকালে আপনি জানেন যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয়েছে, সেখানে আজকেও 14 জন ধরা পড়ছে। অর্থাৎ মোট এখনের সংখ্যা দাঁড়িয়েছে 28 জন। তো আপনাকে যদি একটু উদ্বেগের কথা জানিয়ে রাখি, এই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হচ্ছে, সেখানে গত 22 তারিখে আমরা যে পরীক্ষা দেখেছি, নড়াইল জেলার যে 5 জন আক্রান্ত হয়েছিল তার মধ্যে 4 জন চিকিৎসক ছিল। তো সব মিলে যে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু উদ্বেগের ঘটনা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি যেমনটি জানিয়েছিলেন। এবং যশোরে যে 4 জন আক্রান্ত রয়েছে, তারাও কিন্তু তার আশেপাশে যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু হোম কোয়ারেন্টাইন রয়েছে, কেউ অন্যান্য বাড়িতে রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে রয়েছেন। তো এর ভিতরে এখনও পর্যন্ত যে আক্রান্ত 4 জন রয়েছে, তাদের বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যদি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 2 জন রোগী রয়েছে যশোর সদর হাসপাতালে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এর বাদ বাকি যে আক্রান্ত হয়েছেন তারা রয়েছেন বিভিন্ন বাড়িতে রয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে তারা চিকিৎসা নিচ্ছেন। সব মিলে কিন্তু উদ্বেগের ঘটনা হচ্ছে যে মানুষগুলো আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে। এবং তা আপনাকে যদি জানিয়ে রাখি যে এইভাবে যদি ডাক্তার এবং নার্স, স্বাস্থ্যকর্মীরা যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু আরও ভয়াবহ দিকে যাবে। তো সব মিলে এই ছিল আমার কাছে সবশেষ। যাচ্ছে আমাদের সহকর্মী রয়েছে সিরাজগঞ্জে, আব্দুল সামাদ সাহেব, আপনার কাছে ওখানকার তথ্য জানবো। ধন্যবাদ রিপন। আপনি যেমনটা বলছিলেন ঠিক তেমনি সিরাজগঞ্জের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আসলে সম্পূর্ণ অপতল। সিরাজগঞ্জের সরকারি বেসরকারি মিলে 13টি হাসপাতালের প্রায় 200টি বেড আইসোলেশনের জন্য রাখা হয়ে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এই বেডগুলো যে রাখা হয়েছে তা কিন্তু শুধু নামমাত্রই রাখা হয়েছে। এখানে কোনো আইসিসিউ বা ভেন্টিলেটর কোনো কিছুর ব্যবস্থা নেই। যদি কোনো করোনা সাসপেক্টেড রোগী বা সন্দেহভাজন রোগী আসে, তাদেরকে
আইসোলেশন রেখে এই সিলিন্ডারের যে অক্সিজেন আছে সেই অক্সিজেন দিয়ে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় 4 জন করোনা রোগী চিহ্নিত হয়েছে। এর মধ্যে 2 জনকে ঢাকায় এবং 2 জনকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর চিকিৎসকদের সাথে আমরা যে কথা বলেছি তাদের যে সুরক্ষা সামগ্রী রয়েছে সেই সামগ্রী কিন্তু আসলে সম্পূর্ণ অপ্রতুল রয়েছে এবং ঝুঁকিপূর্ণ যে পিপিওগুলো যে রয়েছে সেই পিপিওগুলোও কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে শুধু 20টি N90 মাস্ক দেওয়া হয়েছে এবং অন্যান্য যে হাসপাতাল আছে সেখানে কিন্তু N90 কোনো মাস্ক দেওয়া হয়নি, যে কারণে যে চিকিৎসকেরা রয়েছে তারা কিন্তু আসলে চিকিৎসা দিতেও অনেকটা অনীহা প্রকাশ করেছে। আমরা সদর হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, যে সাতপাদার চিকিৎসকদের সমন্বয়ে যে টিম গঠন করেছি তাদের মধ্যে যে চিকিৎসক রয়েছে তারা কিন্তু অনেকে চিকিৎসা দিতে মানে অনীহা প্রকাশ করেছে। এই অবস্থায় কিন্তু সুরক্ষা মাস্ক এগুলো কিন্তু আসলে তারা অতি তাড়াতাড়ি এই সিরাজগঞ্জে জানিয়েছেন। এছাড়াও আমি যদি একটু লকডাউনের কথা বলি, সিরাজগঞ্জের যে বাংলাদেশের যে আগস্টের লকডাউন হয়েছে, লকডাউন দীর্ঘ হওয়ার কারণে কিন্তু আসলে মানুষ ধীরে ধীরে ঘর থেকে বের হচ্ছে এবং বিভিন্ন কারণে অকারণে তারা বের হচ্ছে। আমি যে স্থানটি রয়েছে শহরের বাজার স্টেশন, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে টিসিবির পণ্য কেনা হবে এবং এখানে কিন্তু মানুষ কিন্তু আসলে একজন আরেকজনের সাথে লেগে কিনছে। সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু মানা হচ্ছে না। এছাড়া সিরাজগঞ্জের রিক্সা চালক যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় বের হয়ে যাচ্ছে। তো জেলা প্রশাসন থেকেও যে ত্রাণ দেওয়া হয়েছে তা কিন্তু আসলে অপ্রতুল, যে কারণে কিন্তু মানুষ লকডাউন ভেঙে কারণে বা খাদ্যর সন্ধানে কিন্তু বাইরে বের হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জে করোনা পরিস্থিতি। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আসি আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, করোনা ভাইরাস নিয়ে নতুন সংকটের মুখে বাংলাদেশ। করোনা ভাইরাসের যেমন সংক্রমণ বাড়ছে, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। যখন কোনো একজন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন তাকে আইসোলেশনে পাঠানো হচ্ছে, তার সহকর্মীরা যাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে। ফলে হাসপাতালগুলোতে লোকবল সংকট দেখা দিচ্ছে। সারা দেশের চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, খুলনা থেকে শামসুজ্জামান শাহিন, যশোর থেকে রিপন হোসেন এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আব্দুস সামাদ সাইম। রোজার মাসের জমজমাট ইফতারের ফসরা নেই রাজধানীর কোথাও। চিরচেনা ও প্রসিদ্ধ ইফতার বাজার পুরান ঢাকার চক বাজারও এখন পুরোপুরি অচেনা। করোনার প্রকোপ ঠেকাতে সরকারের নির্দেশনায় অভিজাত এলাকায়ও নেই ইফতার বাজার। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। প্রতি বছরই রাজধানীতে ইফতার বাজারের মূল আকর্ষণ থাকে পুরান ঢাকার চকবাজার এলাকায়। প্রথম রোজা থেকেই নানা মুখরোচক খাবার নিয়ে ইফতারের পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। তবে করোনা সংকটের কারণে এবার যেন পুরোপুরি অচেনা রোজার ইফতার বাজার। বিক্রেতারা বলছেন, একে তো করোনার আতঙ্ক, তার উপরে অনেক মানুষ শহর ছাড়ায় এমন অবস্থা। করোনা ভাইরাসের জন্য মানুষ বাইরে যাচ্ছে না, লকডাউন তো এর জন্য মানুষ আতঙ্কত আছে। 12 জন লোক নেমে কাজ করতাম, আমার লোক সবাই বসে। এরকম যদি পরিস্থিতি হয়, যদি আরো 1 মাস বন্ধ রাখে তারপর আমরা এটা সাথ দিব। একই অবস্থা রাজধানীর অভিজাত এলাকাগুলোতেও। ভিড় এড়াতে প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনা থাকায় ফাঁকা প্রধান সড়কগুলো। বিকেল 5টার পরেই গুলশান এলাকায় নেমে আসে শুনশান নীরবতা। নগরবাসী যেভাবে পারছেন ঘরের তৈরি খাবারই সারছেন ইফতার পর্ব। একমাত্র ওই মনে হয় শুধু লকডাউন করাটা, এছাড়া তো আর অন্য কোনো কিছু নেই, কারণ তেমন কোনো মেডিসিন নেই। সবাইকে ঘরে থাকতে হবে এবং সংস্পর্শ দূরে থাকতে হবে। সকাল 6টার থেকে দোকান খোলার পরে আমরা 5টার ভিতরে দোকান বন্ধ করে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হয়েছে। এখন আমরা সকলেই মিলে চলে যাচ্ছি বাসায়। যেহেতু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না, সেহেতু সেই জন্য সর্বক্ষেত্রেই আমরা খুবই সংযমী। নগরবাসী বলছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশন রমজানে যে বিধিনিষেধ আরোপ করেছে তা পুরোপুরি মেনে চলবেন তারা। তাই তো এমন সংকটের মাঝেও কোনো আনুষ্ঠানিকতা বাদ দিয়ে ঘরে বসে ইফতার করে অখুশি নন কেউই। পরিবার পরিজন নিয়ে সানন্দেই প্রথম দিনের রোজায় ইফতার করেছেন তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে সকল ধরনের জনসমাগম। এ কারণে এই রমজানে হচ্ছে না কোনো ধরনের ইফতার মাহফিল। অর্থনীতিবিদ এবং
ব্যবসায়ীদের মতে ইফতার মাহফিলের জন্য প্রতি বছর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যে ব্যয় করে অঙ্কের হিসেবে তা শত কোটি টাকার কম নয়। এবছর সেই অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। গত রমজানের এক ইফতার মাহফিলের ছবি এটি। প্রতি রমজানেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এমন জমজমাট ইফতার মাহফিল হয় সারা দেশ জুড়ে, কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট। করোনার কারণে যখন স্তব্ধ সারা পৃথিবী, তখন এর প্রভাব পড়েছে রমজানেও। করোনার সংক্রমণ প্রতিহত করতে এবার রমজানে হচ্ছে না কোনো ধরনের ইফতার মাহফিল। অর্থনীতিবিদদের মতে ইফতার মাহফিলের জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাদ্দ থাকা বাজেট ব্যয় করার সুযোগ আছে মানুষের কল্যাণে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাদের অ্যালোকেশনের যে টাকাটা আছে সেই টাকাটা যদি দুস্থ লোকের জন্য খরচ করে তাহলে কিন্তু এটা একটা বড় কাজ হতে পারে সামগ্রিকভাবে। সরকারের প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিভিশন তাদেরও কিন্তু বাজেট আছে বিভিন্ন এই রমজানের কার্যক্রমের জন্য। আমি মনে করি পরিমাণগতভাবে একটা মোটামুটি বড় অঙ্কের টাকা হবে, যেটা শত শত কোটি টাকায় দাঁড়াবে এবং সেই টাকাটা দরিদ্র বিমোচনে বেশ ভালো রকমের সহায়তা করবে বলে আমি আশা করি। করোনা সংকটের মধ্যেও রমজানে সারা দেশে দুস্থদের মধ্যে সহায়তা দিতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। আমাদের জেলা পর্যায়ে যে চেম্বার আছে, তো এই ধরনের যে আয়োজনগুলো আছে ওগুলো একসাথে আপনার ফান্ড তৈরি করে যাদের প্রয়োজন আছে এমন মানুষদের কাছে পৌঁছানো যায় নাকি, এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং এটা অবশ্যই করা সম্ভব বলে আমরা মনে করি। অর্থনীতি যখন একরকমের অবরুদ্ধ, তখন দেশের অর্থপ্রবাহ অক্ষুণ্ণ রাখতে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এই মাসেই অস্থায়ী হাসপাতালের রূপ নেবে। আইসিসিবি ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেই লক্ষ্যমাত্রা নিয়েই দিনরাত কাজ করে যাচ্ছে। সেবা দেওয়ার জন্য রোগীদের বেড, নার্স ও চিকিৎসকদের চেম্বার সহ যত প্রকার সরঞ্জাম প্রয়োজন তার সবগুলোই এখানে আনা হয়েছে। সমানতালে এখন শুধু সেট করা হচ্ছে সেসব। মারুফা রহমানের রিপোর্ট। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে ৫,০০০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবহান। বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আইসিসিবিতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে ১৩ এপ্রিল। ১৫ দিনের মধ্যে হাসপাতালের রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দিন রাত সমানতালে কাজ চলছে। বলা যায় যে ২০০০ বেডের দিকে আমাদের যে মূল পরিকল্পনা সেটি এখন বাস্তবায়নের পথে। অল্প হয়তো ২-৩ দিন সময় লাগবে, যার ভিতরে বেডের কাজগুলো হয়ে যাবে। আর বেড চালু রাখতে গেলে যে সাপোর্টিং অ্যাক্টিভিটি যেগুলো, যে ফার্নিচারগুলো, যে কানেক্টিভিটি, ইলেকট্রিক্যাল বা অন্যান্য যে সাপোর্টগুলো লাগে, সেগুলো সবই একই সাথেই কিন্তু বিল্ড হচ্ছে। প্রাথমিকভাবে এখানে ২০১৩ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করার জন্য কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রয়োজন পড়লে এটিকে ৫,০০০ শয্যায় রূপান্তর করা হবে। এই কার্যক্রম শুরু হয়ে গেলে বাংলাদেশে এটিই হবে কোভিড-19 রোগীদের জন্য বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখন শুধু আমরা সেট করব, তো আমরা হোপফুলি যে এ মাসের মধ্যে যে আমাদের যে হসপিটালটা চালু করার যে টার্গেট ছিল, আশা করি আমরা বোধহয় টার্গেটেই আছি। কোভিড-19 বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দিয়েছে বসুন্ধরা গ্রুপ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবার লকডাউনে ধাক্কা লাগতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের আমের বাজারে। জ্যৈষ্ঠের শুরুতেই নামতে শুরু করবে রাজশাহীর আম, কিন্তু দেশজুড়ে অচল অবস্থা না কাটলে হাজার কোটি টাকার এই আমই হতে পারে এবার চাষিদের গলার কাঁটা। তাই চরম দুশ্চিন্তায় দিন কাটছে রাজশাহীর আম বাগান মালিকদের। এসে বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট। মৃদু মন্দ বাতাসে আয়েশি দোল খাচ্ছে থোকা থোকা আম। সবুজ আমের থোকা ডালে ডালে, তাই স্বপ্ন বুনছেন রাজশাহীর আম চাষিরা। যত্নের মধ্যে কেবলই চলছে পূর্ণতার অপেক্ষা।
করোনায় বিপাকে আম চাষিরা। বুক ভরা স্বপ্ন থাকলেও করোনার কারণে এবার মনে শান্তি নেই রাজশাহীর আম চাষিদের। সারা দেশে লকডাউন কয়েক মাস অব্যাহত থাকলে এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কায় আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। ভাইরাসের কারণে খুব সংকটপূর্ণ এই অবস্থাতে আমাদের আম চাষি যারা ভাই আছে এই বছরে আমের উৎপাদন মানে 90%ই কম। আশঙ্কায় আছি যে এটা বাজারজাতকরণের জন্য, যেমন পরিবহন সেক্টর যদি ওই সময়তে ওপেন না হয় তাহলে আমরা বিরাট মার খাবো। আম চাষিরা বলছেন এবার আমের ফলন কম, তবে করোনা ভাইরাস নিয়েই উৎকণ্ঠায় তারা। এমনটা চলতে থাকলে আমের বিরামহীন বেচাকেনা বেচতে যেতে পারে। আমি ব্যবসা করছি 10 বছর থেকে, কিন্তু এই বছরে আম নাই বাগানে। ভাইরাসের অবস্থায় এই আমরা কি করে খাই, তাই সরকারের আবেদন একটু আমাদের দিকে একটু নজর করলে খুব ভালো হয়। রাজশাহীতে প্রায় 17,573 হেক্টর জমিতে আম বাগান আছে। এসব জমির বাগান থেকে হেক্টর প্রতি 10 থেকে 12 মেট্রিক টন আম উৎপাদন হয়ে থাকে। আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণের বিষয়ে উচ্চ পর্যায়ের প্রস্তুতি এখনই নেয়ার দাবি আছে বাগান মালিকদের। তবে শ্রমিক চলাচলে কোনো বাধা নেই দাবি কৃষি কর্মকর্তার। গ্রামের যারা কৃষক তারা কিন্তু নিজের বাগান নিজেই করে পরিচর্যা, যারা বড় কৃষক তারা বাড়তি লেবার নিতে হয়। আমরা এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে আমরা মৌখিকভাবে বা লিখিতভাবেই করছি যে এই বিষয়ে তারা সহযোগিতা করার জন্য, এবং তারা সহযোগিতা করছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা হয়তো অর্জিত হবে, কিন্তু বর্তমান বাস্তবতায় দেশে বিদেশে আম বাজারজাত করতে শঙ্কায় আছেন চাষি ও ব্যবসায়ীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় অঞ্চলে পুরো দমে শুরু হয়েছে ধান কাটা। শ্রমিক সংকটের কারণে কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে মাঠে কাজ করছে সব বয়সী নারী পুরুষ। আগাম বন্যার আশঙ্কায় চলতি মাসেই ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকন ও শ্রীকান্ত গোপের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে নেত্রকোনায় 41টি হাওরেই বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। করোনার কারণে দেশ জুড়ে অঘোষিত লকডাউন থাকায় হাওর অঞ্চলে রয়েছে শ্রমিক সংকট। নেত্রকোনায় 1,84,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আগাম বন্যার আশঙ্কায় ফসল ঘরে তুলতে পরিবারের ছোট বড় সকলেই মাঠে নেমেছে। ধান কাটার জন্য কেউ আসতে পারতেছে না, আমরা নিজেরা করতে পারতেছি। আমাদের মেয়েরা আছে, মেয়েদের ছেলেদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতেছি। 4 বন্ডকের 1 বন্ডক মাত্র কাটা হয়েছে, আর পুরা ধানই রয়ে গেছে। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। শ্রমিক সংকটের কারণে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবার ধান কাটছেন। নিজে দেশের লোক নিয়ে ধান কাটার জন্য আমরা নিজে কাটতেছি। এসএসসি পরীক্ষা দিচ্ছে, লেবার না পাওয়ার কারণে এবার আমরা নিজে ধান কাটা শুরু করে দিচ্ছি। শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি দ্রুত ধান কাটতে হারভেস্টার মেশিন দিয়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। এছাড়া শ্রমিকদেরকে খাদ্য সহায়তাও দেয়া হচ্ছে। যাতে মনোযোগ সহকারে ধান কাটতে পারে, কোনো রকম খাদ্য কষ্ট না ভোগে, এই জন্য প্রত্যেক শ্রমিককে আমরা আসা মাত্রই বলছি যে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে তাদেরকে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1টি সাবান এবং 1/2 কেজি ডাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আগাম বন্যার আশঙ্কায় চলতি মাসেই ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। যে 27-28 এপ্রিল যদি আগাম বন্যাটা হয় এবং তখন আমার মাঠে 80 ধান তখনই পাকা অবস্থায় যাবে। স্থানীয় লোকজন যারা অন্য কাজ করতেন তারা এখন বেকার বিদায়, তারাও কিন্তু এখন ধান কাটার জন্য প্রস্তুত, এবং স্থানীয় যারা যুবক শ্রেণী তারাও কিন্তু মাঠে কাজ করার জন্য প্রস্তুত। চলতি মৌসুমে হবিগঞ্জে বোরো ধানের আবাদ করা হয়েছে 1,20,000 হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,88,761 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর খবর নিয়ে বেশ গুজবের সৃষ্টি হয়েছে। গেল সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার অসুস্থতার খবর প্রকাশ করে। অস্ত্রোপচারের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানায়, ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত পরিশ্রমের কারণে কয়েক মাস ধরে কিমের স্বাস্থ্যের
অবনতি ঘটেছে। সিএনএনের খবর অনুযায়ী গত 13 এপ্রিল কিম তার দাদার জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পর থেকেই এই জল্পনা শুরু। এদিকে তার মৃত্যু হয়েছে অথবা তিনি ক্লিনিক্যালি ডেথ বলে গুজব উঠেছে, কিন্তু কিমের অসুস্থতা নিয়ে শুরু থেকেই চুপ রয়েছে উত্তর কোরিয়া। এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কিম জং উনের ব্যক্তিগত ট্রেন সদৃশ একটি ট্রেনকে উত্তর কোরিয়ার উনসান প্রদেশের একটি রিসোর্টের বাইরে দেখা গেছে। তবে ট্রেনটি কিমেরই কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেয়নি রয়টার্স। এদিকে রকেটম্যান আখ্যা দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের অসুস্থতার খবরকে ভুয়া বলে মন্তব্য করেছেন। এবারে নিউজ 24 স্পোর্টস। করোনায় লন্ডভন্ড বিশ্ব ফুটবলের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সদস্য দেশগুলোর জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ফিফা। সদস্য দেশগুলোর জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে $150 মিলিয়ন দেওয়ার ঘোষণা এসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে। এদিকে দেশে করোনা মোকাবেলায় ফান্ড জোগাড় করতে জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন ফুটবলার আলফাজ আহমেদ। নিলামে উঠছে মোনেম মুন্নার জার্সি। এছাড়া শুটার আসিফ নিলামে তুলেছেন কমনওয়েলথে জেতা স্বর্ণপদক। মাহফুজুল ইসলামের রিপোর্ট। করোনায় বন্ধ বিশ্ব ফুটবল, শঙ্কায় বড় সব লিগ আর আন্তর্জাতিক সূচি, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্বের নামিদামি সব ক্লাব। এমন অবস্থায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আপাতত সমাধানের পথে হাঁটছে ফিফা। প্রাথমিক অবস্থায় $150 মিলিয়ন প্রণোদনার ঘোষণা এসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে। পাবে 211টি সদস্য দেশ। মুশফিক ও আশরাফুল আগে ঘোষণা দিয়েছেন ব্যাট নিলামে তোলার। এবার করোনা মোকাবেলায় 1999 সালের কাঠমান্ডু সাফ জয়ের জার্সি নিলামে তোলার ঘোষণা দিলেন ফুটবলার আলফাজ আহমেদ। সেই সাথে প্রয়াত মোনেম মুন্নার পরিবারও ঘোষণা দিয়েছেন 1995 সালে মিয়ানমারে দেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতা ম্যাচে মুন্নার জার্সি নিলামে তোলার। 99-এ এটা আমার স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল সাব গেমসের আমরা চ্যাম্পিয়ন হইতে হবে। তো ভাগ্যক্রমে ফাইনালে গোল করছে। এইটা আমার সবচেয়ে প্রিয় একটা জার্সি। এই জার্সিটাই আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য উৎসর্গ করব যদি ভালো মূল্য পাওয়া যায়। আসিফ হোসেন খান 2002 সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে এই শুটার পুরো এশিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন। দেশের হয়ে নিজের সেরা অর্জনটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন আসিফ। যে মেডেল একসময় মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, সেই মেডেল যদি এখন দুইটা মানুষের মুখে খাওয়ার তুলে দিতে পারে, তাহলে এর চাইতে ভালো মনে হয় কিছু হতে পারে না। সেখান থেকে, সেই চিন্তা ভাবনা থেকে আসলে এই জিনিসটা, সিদ্ধান্তটা নেওয়া। আমি বেসিক্যালি এই জিনিস সম্পর্কে অনেক কিছু জানি না, কিন্তু তারপরেও আমার ইচ্ছা বা আমার আশা যে এই জিনিসটা খুব ভালো একটা পজিশনে যাবে, যাতে আমি অনেক লোকজনকে হেল্প করতে পারি। এই মুহূর্তে করোনা মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলেও মনে করেন সবাই। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কোভিড-19 মহামারীর বিরুদ্ধে কখনো গান, কখনো কবিতা, আবার কখনো সৃজনশীল সৃষ্টিকর্ম দিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন সারা বিশ্বের সঙ্গীত শিল্পীরা। বাদ যাচ্ছেন না বাংলাদেশের তারকারাও। মানবিক পৃথিবী গড়ে তুলতে সচেতনতার বিকল্প নেই, এমন বার্তাই দিচ্ছেন তারা। সুকন্যা আমিরের রিপোর্ট। ও বাপই বাইরেত কেন যান, এক রোগ আসিছে হানিবে পরাণ, এমন কথার সাথে প্রচলিত ভাওয়াইয়া সুর। কোভিড-19 সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এ গান বেঁধেছেন আলামিন রংপুরিয়ান। সঙ্গীত আয়োজনে ছিলেন আশিস সরকার। সম্প্রতি বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। একই সঙ্গে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। করোনাকালে গান প্রকাশে নিজস্বতার পরিচয় দিয়েছে সমগীত সঙ্গীত দল। সম্প্রতি দলটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গান চিত্রটির বক্তব্যে এবং উপস্থাপনায় রয়েছে বৈচিত্র্য। তার ঘর ফুটপাত স্টেশনে, ফিরবে সে কোন ঘরে, ঘরের কি মানে। গানটি লিখেছেন অমল আকাশ, সুর করেছেন যৌথভাবে অর্ক সুমন ও অমল আকাশ। সমগীত সঙ্গীত দলের বক্তব্য, মহামারী থেকে রক্ষা পেতে হলে বন্ধ করতে হবে পারমাণবিক অস্ত্রাগার, তৈরি করতে হবে মানবিক সংস্কৃতি। বেকার মজুর ভাবে কবে পাবে কাজ,
করোনার চেয়ে বড় ক্ষুধা ভাইরাস প্যার করো না এহতিয়াত করো না। করোনা মহামারীর বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করার সুযোগ হাতছাড়া করেননি বলিউড তারকারাও। ইতোমধ্যে করোনা সচেতনতা নিয়ে সালমান খানের গান প্যার করোনা মুক্তি পেয়েছে তার ইউটিউব চ্যানেলে। পনভিলের ফার্ম হাউসে বসেই গানটি গেয়েছেন সালমান, লিখেছেনও তিনি। সুকন্যা আমির, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।